আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস প্রত্যাশী। আমরা আজকের এই প্রিলি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইয়াসিন মিয়া। আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছি। এরপরে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে আমি এমবিএ করছি। 41তম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার হতে আমি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট জেনারেল হিসেবে কর্মরত আছি। এছাড়া 43তম বিসিএস এ আমি প্রশাসন ক্যাডারে গেজেটেড। তো আমাদের আজকের এই প্রিলি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসের গাণিতিক যুক্তি ক্লাসে আমরা মূলত শতকরা, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এই টপিক নিয়ে আমরা মূলত আজকে কথাবার্তা বলবো। সো শতকরা টপিকটা নিয়ে আমরা যখন আসলে কথাবার্তা বলি, এখানে প্রথম দুটো পার্টে আমরা এই আলোচনাটা করব। প্রথম পার্টে আজকের এই ক্লাসটাতে থাকবে হচ্ছে শতকরা বলতে কি বোঝায়, শতকরার যে পরিবর্তনগুলো সেগুলোর মানেটা কি, এবং সেটা রিলেটেড আমাদের বিসিএস এ বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোর সলিউশনগুলো আমরা এক এক করে করব। তো আমরা প্রথমেই দেখি হচ্ছে বিগত বছরগুলোর যদি হচ্ছে আমরা প্রশ্নগুলো একটু খেয়াল করি, তাহলে দেখা যায় হচ্ছে ভগ্নাংশ এবং শতকরার যে পরস্পর তুলনা বা দুটি শতাংশের তুলনা, সেটা 30তম বিসিএস এ আসে, এবং সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে মোট পরিমাণ এবং শতকরা সংক্রান্ত। 38, 36 বিভিন্ন বিসিএস এ কিন্তু সেটা রেগুলার বেসিসে ফ্রিকোয়েন্টলি আসছে। এছাড়া সমীকরণ গঠন করে অনেক সময় হচ্ছে শতকরা রাশির পরিমাণ নির্ণয় করা বা অজ্ঞাত রাশি নির্ণয় করা, এটাও কিন্তু আমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো আমরা এক এক করে ব্যাপারগুলো দেখবো। তো প্রথমেই আসলে আমরা একটু থিওরিটিক্যাল আলোচনাটা করব, তারপরে আমরা আসলে মূল আলোচনায় চলে যাব। আচ্ছা, এখন যদি আমরা খেয়াল করে দেখি যে শতকরা বলতে আসলে কি বোঝায়, শতকরা বলতে আসলে কি বোঝায়, প্রথম কথা হচ্ছে শতকরা মানে হচ্ছে 100 ভাগের কত ভাগ। এটাই কিন্তু মেইন কথা। মানে পার্সেন্টেজ যখন আমরা আসলে বলি, পার্সেন্টেজের ইকুইভ্যালেন্ট মিনিং হচ্ছে 100 ভাগের 1 ভাগ। আমি যদি সাপোজ যদি এখন বলি হচ্ছে এই যে 1/100, এর পরিবর্তেই আমরা আসলে পার্সেন্টেজটাকে ইউজ করি, পার্সেন্ট। হ্যাঁ, যে প্রতি শতকে কত। যেমন এখানে যে 100টা যদি ঘর থাকে, গ্রিড থাকে, তার মাঝখানে একটা ঘর আমরা নিচ্ছি মাত্র, কালার করছি। তো যার কারণে সেটাকে আমরা বলছি 1%, মানে 100 ভাগের 1। যদি এরকম 25টা ঘর কালার করতাম, তাহলে সেটা আসতো 25%, মানে 25/100। যদি 50টা ঘর, মানে যেটা অর্ধেক, সেটা হচ্ছে 50/100, বা যেটাকে আমরা বলি 50%। আর যদি পুরো 100% নেই, সেটা হচ্ছে যে 100/100। হ্যাঁ, যেটাকে আমরা বলছি 100%। এর সমান সমান কিন্তু 100/100 যদি কাটাকাটি করেন, সেটা আসলে কার সমান? একের সমান, পূর্ণ সংখ্যা একের সমান। তো এভাবে করে আমরা আসলে শতকরার মেইন আইডিয়াটা বুঝতে পারি। আচ্ছা, এখন অনেক সময় হচ্ছে আমাদের শতকরার যে অনুপাত, যেমন ধরা যায় এই যে আমি মাত্র বললাম যে 25%। 25% মানে হচ্ছে 25/100। এর মানে তাহলে কত? আমি যদি ভগ্নাংশে প্রকাশ করি, সেটা হচ্ছে কত? এই যে 4/1 ভাগ, 4টা ঘর নিলে তার 1 ভাগ। এখন অনেক সময় এরকম বলতে পারে যে আমার কাছে সাপোজ হচ্ছে 1000 টাকা আছে, এই 1000 টাকার 25% কত? এর মানে হচ্ছে এই যে 1000 এর 25%, তাই তো? এর মানেটা কি? সেটা হচ্ছে 1000 গুণ 25%, মানে 25/100। তাহলে সেটা কত আসে? সেটা আসে এই যে 1000 ইন্টু 4/1 ভাগ, মানে কত? সেটা হচ্ছে 250 টাকা। ওকে, এভাবে করে আমরা কি করতে পারি, কোনো একটা পার্টিকুলার অ্যামাউন্টের, এখন সেটা টাকার হতে পারে, সেটা মিটারের হতে পারে, সেটা দৈর্ঘ্যের, ফুটের, আয়ের, যে কোনো কিছু হতে পারে, যে কোনো রাশির 25%, মানে হচ্ছে ওই রাশি ইন্টু 25/100। এটাই আসলে মেইন ব্যাপার। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় উল্টা ভাবে আমাদের যদি ভগ্নাংশ থাকে, সেটাকে অনেক সময় পার্সেন্টেজে প্রকাশ করা লাগে। যে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত, ধরা যাক লেটস সে আমাকে বলা হচ্ছে, ধরেন হচ্ছে 8/10, বা ধরা যাক হচ্ছে আমরা যদি আরেকটা র্যান্ডম আরেকটা নেই, ধরা যাক সাপোজ হচ্ছে সেটা লেটস সে সেটা হচ্ছে আমাদের মনে করেন সাপোজ 25 বাই ধরা যাক 8 ভাগ, মানে 25/8 ভাগ। এখন এটাকে শতকরায় যদি আমরা পরিণত করতে চাই, শতকরাতে কত, শতকরাতে কত, সেই শতকরাতে কত আমরা বের করব কিভাবে করে? আমরা জাস্ট সিম্পলি এই যে 25/8 আছে, এই 25/8 কে আমরা কি লিখতে পারি? ইন্টু 1 লিখতে পারি না? এক, এক মানে কত? 100%। সেটা ছিল কত? 100%। এটার মানে ছিল কত? 1। এটা দিয়ে লেখা যাবে। ঠিক সেম ভাবে এখন এই যে 100% মানে 1/100, আর 100 গুণ করলে আসলে 100% মানে 1 দিয়ে গুণ করা, সেটাকে লেখা যায়। তাহলে আমি যদি কাটাকাটি করি, চিন্তা করি 25 কে 4 দিয়ে কাটলে 4 25 100, এই যে 4 আর 8 কত? 32।
32%। তাহলে 25/8 এটাকে আমি ভগ্নাংশ থেকে শতকরায় কনভার্ট করলে সেটা আসবে কত পার্সেন্ট? 32%। তাহলে এভাবে করেও কিন্তু আপনাদের আসলে আপনারা একটা ভগ্নাংশকে শতকরাতে কি করতে পারেন? কনভার্ট করতে পারেন। জাস্ট সিম্পলি 100% দিয়ে গুণ করে দিব, এটাই। আচ্ছা, আর কিছু না কিন্তু। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় দুটি শতাংশের তুলনা করা হয় একটার সাপেক্ষে আরেকটা। যেমন এ এর b% বলা হচ্ছে সি এর d%-এর সমান। তার মানে কি, এই যে এ এর b% সমান সমান সি এর d%, এটাকে লেখা যাবে a ইন্টু b/100 ইকুয়াল টু সি ইন্টু d/100, যেটা সমান সমান আসলে এইটা আবার লেখা যায় a ইন্টু b ইকুয়াল টু সি ইন্টু d। এইটার আরেকটা মিনিং আছে, এটা মিনিংটা অনেকটা এরকম যে ব্যাপারটা এভাবে চিন্তা করেন। অনেক সময় আপনাকে বলে না যে 1000 টাকার, বা আপনাকে যদি আমি সাপোজ হচ্ছে এরকম একটা প্রবলেম দেই, আমরা মুখে মুখে কিভাবে করব, দেখবেন এটা থেকে কিন্তু শতকরা অনেক প্রবলেম মুখে মুখে করতে পারেন। কিরকম? যে ধরা যাক আপনাকে বললাম হচ্ছে, লেটস সে আপনাকে বললাম হচ্ছে 25 টাকার 25 টাকার 25 টাকার হচ্ছে ধরেন 32% কত? ওকে, এখন আপনি এটা মুখে মুখে ডিরেক্টলি কিভাবে করে ফেলবেন? দেখেন 25 টাকার 32% এর মানে কি? 25 টাকার 32% মানে হচ্ছে 25 ইন্টু 32 ডিভাইডেড বাই 100। এইটাকে সমান সমান দিয়ে আবার এভাবে লেখা যায় না যে 32 ইন্টু 25/100, মানে আসলে কত? 32 এর 25%। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে 25 টাকার 32% যে কথা, আমার 32 টাকার 25% কি কথা হবে? সেম কথা হবে। এবং এই 25% মানে তো আমরা জানি 4/1 ভাগ। একটু আগে আমরা দেখছি 4/1 ভাগ, তাহলে 32-এর 4/1 ভাগ মানে 8। এটা কিন্তু আরো ইজিলি আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। অনেক সময় কিন্তু এরকম হয় আমাদের। আমরা মনে রাখবো এক্স এর y% যে কথা, ওয়াই এর x%ও কি কথা? সেম কথা। এটা আমাদের বিভিন্ন সময়ে কাজে লাগে, এটা আমরা মাথায় রাখবো। এটা আমাদের প্রিলিতে বলি বা বিভিন্ন রিটেনে বলি, আমাদের বিভিন্ন কেসে কিন্তু এই আইডিয়াটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আরেকটা ব্যাপার যেটা, সেটা আমাদের অনেক সময় কাজে লাগবে, সেটা হচ্ছে আমাদের দেখবেন পরিবর্তনের কথা বলা হয়। পরিবর্তনের কথা বলা হয়, পরিবর্তনের ক্ষেত্রে একটা কথা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে পরিবর্তন কথাটা যে আমাদের যখন বলবে যে শতকরা পরিবর্তন কত, সেটা কিভাবে করব, সেটার ক্ষেত্রে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যে আসলে যখন পরিবর্তন বের করতে বলি আমরা, তখন কিসের সাপেক্ষে বের করি? সেটা আদির সাপেক্ষে। ধরা যাক আপনাকে বললাম দৈর্ঘ্য 10 মিটার থেকে, দৈর্ঘ্য 10 মিটার হতে 8 মিটার হলো। এই, তাহলে শতকরা পরিবর্তন কত? এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে দৈর্ঘ্যটা, দেখেন দৈর্ঘ্যের পরিবর্তনটা কত, দৈর্ঘ্যের পরিবর্তনটা কত? এখানে 10 থেকে 8 বিয়োগ করলে 2 মিটার পরিবর্তন হয়েছে। এখন এই যে 2 মিটারটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা আসলে কততে হয়েছে? এই পরিবর্তন কিন্তু আদির সাপেক্ষে হয়েছে, মানে 10 মিটারে পরিবর্তন। তার মানে 10 মিটারে পরিবর্তন হচ্ছে 2 মিটার। তার মানে 1 মিটারে পরিবর্তন কত? এত। 100 মিটারে পরিবর্তনটা কত? 100 মিটারে পরিবর্তন, এর মানে হচ্ছে 2 × 100/10। ওকে, এইটা হচ্ছে আমাদের শতকরা পরিবর্তন। তাহলে এই যে শতকরা পরিবর্তন, সেটা কিন্তু আমরা দেখেন কিভাবে বের করছি। আমরা বের করছি যেটা, সেটা হচ্ছে যে 2 × 100 ডিভাইড বাই 10, মানে আপনি যদি সরাসরি চিন্তা করেন, ক্যালকুলেট করে ফেলেন, তাহলে এখান থেকে কাটাকাটি করলে, যে 2 দিয়ে কাটলে ধরেন 5, 5 দিয়ে কাটলে 20 মিটার। এই যে 100 মিটারে 20 মিটার পরিবর্তন, মানে সেটা কত পার্সেন্ট? শতকরায় 20 মিটার। শতকরা 20 মিটার মানে হচ্ছে 20% পরিবর্তন। 20% পরিবর্তন। এটাকে আপনি সরাসরি ফর্মুলা দিয়েও করতে পারতেন। সরাসরি কিভাবে করতে পারতেন? যে পার্সেন্টেজ পরিবর্তন, এটাকে আসলে বের করা যায় সরাসরি হচ্ছে পরিবর্তন, পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ইন্টু 100%। যেমন আমাদের এখানে পরিবর্তনটা হয়েছে কত? পরিবর্তন হয়েছে 10 - 8 মানে 2। আদি দৈর্ঘ্যটা কত? 10 ইন্টু কত পার্সেন্ট? ইন্টু হচ্ছে 100%। খেয়াল করেন 10 থেকে 8 গেলে 2, এই 10 আর 10 কাটলে 10, 10 দুগুণে 20, এই যে 20%। এভাবে করেও পরিবর্তনটা বের করা যায়। তার মানে আমরা যখন আসলে পরিবর্তন, শতকরা পরিবর্তন আমরা বের করি, আমরা সবসময় আদি দৈর্ঘ্যের সাপেক্ষে এই পরিবর্তনটা করি। এই ব্যাপারটা যদি আপনারা মাথায় রাখেন, তাহলে অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদের জন্য প্রবলেম সলভিং এ আমাদের এই আইডিয়াটা অনেক বেশি কাজে লাগবে।
আশা করি আমরা সবাই বুঝতে পারছি। সো আমরা তাহলে এই বেসিক আইডিয়া গুলো হচ্ছে কাজে লাগিয়ে আমরা এক এক করে এখন বিভিন্ন প্রবলেম সলভ করবো, যেটা বিভিন্ন বিসিএস পরীক্ষা আসছে। যেমন 30তম বিসিএস এ আসছে এত পার্সেন্টেজ মানে কত। এখন 13 সমস্ত 4/3 পার্সেন্টেজ মানে কি। প্রথম কথা হচ্ছে এই যে ভগ্নাংশটা মিশ্র ভগ্নাংশ, একে আমরা একটা ভগ্নাংশে মানে প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করি। কিভাবে করব? 4 13 52 গোনাগুনি গুণ করলাম, তার সাথে 3 যোগ করলে 55, তার মানে হচ্ছে 4/55 পার্সেন্টেজ। আর পার্সেন্টেজ কথাটার মানেই হচ্ছে ইনটু 1/100, আর কিচ্ছু না, সিম্পলি এটা। তাইলে এখন যদি আপনি খেয়াল করেন, আপনি জাস্ট এটাকে কাটাকাটি করবেন, আর কিচ্ছু না। যখন আমি যদি কাটাকাটি করি, ধরেন 5 11 55, 5 20 100, তাহলে নিচে আসে 4 20 80, উপরে আসে 11। এটাই হচ্ছে এই ভগ্নাংশটা, এই শতকরাটার ভগ্নাংশে পরিমাপ। সেটা কত? 11/80। এটা আমাদের সঠিক উত্তর। ওকে, আচ্ছা। এরপরে দেখেন 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে শতকরা 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে? তাহলে এখন আপনার যেটা মিষ্টির জন্য আপনার যে খরচটা, আপনার যেটা মিষ্টির ক্রয় মূল্য বা খরচ, সেটা কত আসলে? সেটা হচ্ছে 350 টাকা করে 3 কেজি কিনছেন আপনি। তাহলে টোটাল কত টাকার মিষ্টি কিনছেন আপনি? 1050 টাকার মিষ্টি কিনছেন। তাহলে আপনাকে কত ভ্যাট দিতে হবে? ভ্যাট দিতে হবে মোট যেটা আছে সেটার কত টাকা করে, শতকরা 4 টাকা করে, মানে কত? 100 টাকায় 4 টাকা মানে 4%। 1050-এর 4% আপনাকে ভ্যাট দিতে হবে, মানে 1050 ইন্টু 4% মানে 4/100। এইটুকুই, আর কিছু না। তাহলে এখন যদি আপনি হিসাব করেন, হিসাব করলে কিন্তু জিনিসটা খুব সিম্পলি আপনি ক্যালকুলেট করে ফেলতে পারবেন। কিভাবে? এই যে আপনি ক্যালকুলেট করেন, ধরেন আমি যদি চিন্তা করি যে এখান থেকে কাটাকাটি করলে, সাপোজ এখানে 2 দিয়ে কাটা যায়, আর নাইলে আমরা একটা কাজ করতে পারি, এই যে 2 দুগুণে 4, 10 দুগুণে 2 দুগুণে 4। আচ্ছা, আরেকটু দেখি। ধরা যাক 4 দিয়ে যদি আমরা ডিরেক্টলি কাটি, সেটা আসবে 4 25 100। এই 25 দিয়ে আমরা যখন এটাকে কাটবো, তাহলে আসবে এই যে দেখেন খেয়াল করে, 4 25 100 আর 50, 25 দুগুণে 50, যে 42 টাকা। 42 টাকা, এইটা হচ্ছে আমাদের আনসার। যে মিষ্টিটার ক্রয় মূল্য 1050 টাকা, সেটা 4% হচ্ছে 42 টাকা। আশা করি বুঝতে পারছি। জাস্ট পার্সেন্টেজ যেখানে থাকবে সেটাকে 1/100 বা 1/100 দিয়ে আমি রিপ্লেস করবো, তাহলেই হয়ে যাচ্ছে। এখন আপনাকে যেটা বলছি, যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক শার্ট হয়, তাহলে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? তাহলে দেখেন শার্টের সংখ্যা কত। শার্টের সংখ্যা ওনারা বলছেন হচ্ছে 15টার মধ্যে কত, শতকরা 40 ভাগ। 40 ভাগ মানে কত পার্সেন্ট? 40%। মানে 15 ইন্টু 40/100, এতটা হচ্ছে শার্ট। তাহলে আপনি যদি হিসাব করেন, তাহলে হিসাবটা করলে কত আসে দেখেন তো। আপনি কাটাকাটি করেন, এখানে 4, এখানে আসে 10, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, এখানে আসে হচ্ছে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে এখানে 3 5 15, তাহলে 3 দুগুণা 6টা হচ্ছে শার্ট। তাহলে শার্ট 9 কয়টি? টোটাল হচ্ছে 15টা, তার মাঝখানে 6টা শার্ট, তার মানে বাকিগুলো হচ্ছে শার্ট নয়। 9টা, বাকি যে 9টা আছে, এই 9টা আমাদের শার্ট নয়। এটাই হচ্ছে আমাদের আনসার। বেশ সহজ প্রবলেম, কিন্তু এগুলো খুব একদম বেসিক ফান্ডামেন্টাল যে প্রবলেম গুলো, সেগুলো আমরা দেখতেছি। 60 জন ছাত্রের মধ্যে 42 জন পাশ করলে পাশের হার কত? 60 জন ছাত্রের মধ্যে 42 জন পাশ করলে, সরি 42 জন ফেল করলে পাশের হার কত? তাহলে পাশ করলো কতজন? পাশ করলো কতজন? 60 থেকে 42 গেলে পাশ করলো হচ্ছে আমাদের 42, 8, 50, 18 জন আমাদের পাশ করছে। এখন 18 জন পাশ করছে কত জনে? 60 জনে পাশ 18 জন, একজনে পাশ, তাহলে 18 আর নিচে 60, তাহলে 100 জনে পাশ কত? এটাই তো আমাদের শতকরা পাশ বা পাশের হার, 18 ইন্টু 100/60। তাহলে এখান থেকে যে পার্সেন্টেজটা, মানে যে নাম্বারটা আমরা পাবো, সেটাই কিন্তু পার্সেন্টেজ। তাহলে সেটা আমাদের ক্যালকুলেট করলে কত আসে? সেটা আসে হচ্ছে এই যে 10 10 60 মানে 100, 6 10 60, আর 6 দিয়ে কাটলে 3 6 18, 3 10 30 জন। তার মানে প্রতি 100 জনে 30 জন, এ কথার মানে কত পার্সেন্টেজ? 30%। 30%, এটা হচ্ছে আমাদের পাশ। ওকে, আমরা খুব ইজিলি এভাবে ঐকিক নিয়ম দিয়ে বা যেভাবে হোক আমরা করে ফেলতে পারি আর কি। ইটস ভেরি সিম্পল আর কি। ওকে, আপনারা চাইলে এটাকে সমীকরণ দিয়েও চিন্তা করতে পারেন, একই জিনিস, কোনো সমস্যা নেই। যেমন হাফের শতকরা কত
পার্সেন্টেজ 3/4 হবে। ওকে, এই ধরনের প্রবলেম ধরা যাক, আমি যদি ধরে নেই যে ধরি হাফ এর x% ইকুয়াল টু এই যে 4/3। এখান থেকে এই যে এক্স এর মানটা আপনার কাছে জানতে চাইছে এক্স এর মানটা কত। তাহলে সেটা কিভাবে করবে, যে হাফ এর x% মানে কত, x/100 ইকুয়াল টু কত, 3/4। তাহলে এক্স এর মান যদি আমি বের করতে চাই, এক্স ইকুয়াল টু কত হবে, এই যে 3/4 এটা তো আছেই, আর এই যে 100 আর 2 দুইটা এই পাশে ডান পাশে চলে আসবে, যেহেতু এই পাশে গুণাকারে মানে ভাগাকারে আছে, ওই পাশে গুণাকারে চলে যাবে। অথবা উভয় পাশকে আপনি 200 দিয়ে গুণ করলেন, সেটা দিয়ে চিন্তা করলেও হয়, একই কথা। তাহলে কাটাকাটি করলে সেখান থেকে কত আসে আমাদের দেখেন তো, 4 দিয়ে যদি কাটি আমরা, 4×25 100, 3×2 6, মানে 3×25 75, 2 150। তার মানে হাফের কত পার্সেন্ট, সেটা 150%। এক্স এর জায়গাতে কত বসবে, 150 বসবে। এই জন্য 150% হচ্ছে 3/4। 150% কথাটার মানে কি, 150% কথাটার মানে আসলে 150 ডিভাইডেড বাই 100, মানে প্রায় 1.5 গুণ। 1.5 গুণ হাফের কে আপনি যদি 1.5 দিয়ে গুণ করেন, তাইলে কিন্তু 4/3 আসে। ওকে, সেই হিসেবে আমাদের এটা আমাদের আসলো আর কি। ওকে, 150%। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের যেটা নেক্সট প্রবলেম সেইটাতে। দেখেন, কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি। তাহলে আমি যদি ধরে নেই যে সংখ্যাটি এক্স, তাহলে এক্স এর 40% তার সাথে 42 যদি যোগ করি, যোগফল হবে আবার ওই সংখ্যা। এটাই তো প্রশ্নে বলা হয়েছে। প্রশ্ন মতে এক্স এর 40% তার সাথে 42 যদি যোগ করি, তাহলে ওই সংখ্যাটা পাওয়া যাবে। এক্স এর 40% মানে কি, এক্স ইন্টু 40/100 প্লাস 42 ইকুয়াল টু এক্স। এখান থেকে এক্স এর মানটা আমরা বের করবো। এখন এক্স এর মান বের করার জন্য একটা কাজ করতে পারি, উভয় পক্ষকে আপনি 100 দ্বারা গুণ করেন। 100 দ্বারা যদি গুণ করি তাহলে কত আসে, এখানে আসবে এক্স ইন্টু 40, মানে 40x, প্লাস এখানে আসবে 4200, আর এখানে 100 দিয়ে গুণ করলে আসবে 100x। তাহলে 4200 সমান সমান আসবে 100x মাইনাস 40x, মানে 60x, দ্যাট ইজ ইকুয়াল টু আসবে 4200। তাহলে এক্স এর মানটা কত আসবে, 4200/60, 6×7 = 42। এইটা আমাদের হচ্ছে আমাদের আনসার 7, আর সাথে একটা শূন্য থাকবে, 70। তার মানে আমাদের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হচ্ছে 70। আপনি চাইলে এগুলোকে অপশন চেক করেও করতে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু প্রিলির প্রবলেম। আপনার চাইলে অপশন চেক করে করতে পারেন যে কোন সংখ্যাটা 40%-এর সাথে 42 যোগ করলে ওই ফলাফল উক্ত সংখ্যাটা হবে। 70-এর 40% হচ্ছে 4×7 = 28, আর তার সাথে 42 যদি যোগ করি, 28 আর 42 মিলে আমাদের 70 হয়ে যায়, ওই সংখ্যাটাই ফেরত পাওয়া যায়। এভাবেও কিন্তু চিন্তা করা যায়, কোনো সমস্যা নাই। নর্মালি সরাসরি মানে পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে আপনি কিন্তু জাস্ট দুইটা সংখ্যা গুণ করে 100 দিয়ে ভাগ করে দিলেও হয়, সেটা সরাসরি পার্সেন্টেজ বের হয়ে যায়। এই ট্রিকটাও কিন্তু আপনি কাজে লাগাতে পারেন, মানে প্রিলিতে কিন্তু এরকম ছোটখাটো ট্রিক আমাদের বেশ ভালো কাজে দেয়। যেমন কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60, তাহলে সেম অঙ্ক কিন্তু এক্স এর 60% থেকে 60 বিয়োগ করলে রেজাল্ট হবে 60। তাহলে এক্স এর 60% মানে কত, 60x/100 মাইনাস 60 ইকুয়াল টু 60। আমি যদি উপরে নিচে, যেহেতু সবার উপরে 60 আছে, 60 দিয়ে ভাগ করে দেই, তাহলে আসবে x/100 মাইনাস 1 ইকুয়াল টু 1। আবার যদি 100 দিয়ে গুণ করে দেই, তাহলে আসবে x-100 ইকুয়াল টু 100, মানে x ইকুয়াল টু আসতেছে 200। এই হচ্ছে 200। কারণ 200 সংখ্যাটার যদি 60% আপনি নেন, তাহলে এই 200 এর 60% মানে কত, 200 এর 60% মানে হচ্ছে 200 ইন্টু 60/100, দুইটা শূন্য কাটা যাবে, 6×2 = 12, 120। এই 120 থেকে 60 বিয়োগ করলে কত আসে, 60ই আবার রেজাল্ট আসে। কারণ আমরা অপশন চেক করেও কিন্তু আমরা শিওর হতে পারি যে আমাদের আনসারটা ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা। এরপরে আমাদের যে প্রবলেমটা দেখেন, প্রবলেমটাতে কি বলা হয়েছে, মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে দিছেন, অবশিষ্টে এত টাকা মেয়েকে দিছেন। তাহলে আপনি কমন সেন্স থেকে চিন্তা করতে পারেন, তার 100% যে সম্পত্তি, সেই সম্পত্তির মেয়ের পার্সেন্টেজ কত, মেয়ের পরিমাণটা কত, মানে মেয়ের যে সম্পদ আছে, সেই সম্পদের পরিমাণটা কত। সেই সম্পদের পরিমাণ হচ্ছে 100% থেকে আমার 12% আর 58% বাদ যাবে।
58 আর 12 মিলে 68, 70% বাদ, 70% বাদ গেলে 30%, মানে মোট সম্পদের 30% উনি মেয়েকে দিচ্ছেন। তাহলে ওনার মোট সম্পদ যদি এক্স হয়, মোট সম্পদ যদি এক্স হয়, তাহলে প্রশ্ন মতে এক্স এর 30%, এক্স এর 30% সেটা কত টাকা? সেটা হচ্ছে 72, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, চারটা শূন্য, 7,20,000 টাকা হচ্ছে এক্স এর 30%। তাহলে এক্স এর মানটা কত? মানে এক্স এর মান কিন্তু আপনি ইজিলি বের করতে পারেন, কারণ এক্স ইন্টু এটা হচ্ছে 30/100 ইন্টু 72, একটা দুইটা তিনটা চারটা শূন্য। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু হবে এই যে 72, একটা দুইটা তিনটা চারটা ইন্টু 100 নিচে 30। জাস্ট সিম্পলি যদি আপনি কাটাকাটি করে ফেলেন তাহলেই দেখবেন এই যে শূন্য আর শূন্য বাদ, জাস্ট 3 দিয়ে যদি আমরা কাটি, 3×24 = 72, আরো একটা দুইটা তিনটা চারটা শূন্য, এখানে একটা পাঁচটা শূন্য, তার মানে 24, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শূন্য, এটা হচ্ছে তার মোট সম্পত্তির পরিমাণ। মানে প্রায় 24 লক্ষ টাকার ওনার হচ্ছে মোট সম্পদের মূল্য। এইভাবে করে কিন্তু আপনি খুব ইজিলি প্রবলেমটা করতে পারেন, যে উনি 58% ছেলেকে দিচ্ছেন, 12% স্ত্রীকে দিচ্ছেন, তাহলে টোটাল কত পার্সেন্ট? টোটাল 70% চলে গেছে, আর বাকি 30% ওনার সম্পত্তির সেটা উনি মেয়ে পাইছেন। সেই টোটাল সম্পত্তি এক্স হলে এক্স এর 30% হচ্ছে 7,20,000, 20,000 টাকা। তাহলে টোটাল পুরো সম্পদটা কত সেটা আমরা হিসাব করলাম। তাহলে এভাবে করে ম্যাথমেটিক্যালি করলেও কিন্তু আপনি খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারেন, এবং এটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না যদি আপনি ক্যালকুলেশন একটু তাড়াতাড়ি করতে পারেন। আচ্ছা, এর পরে যে প্রবলেমটা দিচ্ছে, 8জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2জন লোক কমিয়ে দিলে কাজটা সম্পূর্ণ করতে শতকরা কতদিন বেশি লাগবে? এখন 8জন লোক একটা কাজ করতে পারে 12 দিনে, আমি যদি 2জন লোক কমায় দিই, আমি যদি 6জন দিয়ে কাজটা করাই, তাহলে 12 দিনে নিশ্চয়ই পারবে না, একটু বেশি লাগবে। তো এক্ষেত্রে আমরা ধরে নিব হচ্ছে সবার কর্মদক্ষতা সেম, মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে 12 দিনে 8জন লোক যখন আমাদের কাজটা করতেছে, 8জন লোক যখন আমাদের কাজটা করতেছে, তখন আমরা চিন্তা করব এই কাজটা 12 দিনে করতে পারে কত? 8জন লোক, 8জন লোক, 8জন লোক হচ্ছে আমাদের হচ্ছে 12 দিনে কাজটা করতে পারে, তাই তো? 12 দিনে কাজটা করতে পারে, তার মানে 12 দিনে করতে পারে, 12 দিনে করতে পারে হচ্ছে পুরো কাজটা, 12 দিনে করতে পারে পুরো কাজটা। তার মানে আমার যদি একদিনে আমি করি, একদিনে, একদিনে আমার আসলে কতটুকু অংশ কাজ তারা একজনে করতে পারে, এইটা কিন্তু আমাদের জানা দরকার। এইটা আমরা জানতে পারলে কিন্তু আমরা পুরো ব্যাপারটা করতে পারবো। যেমন 8জন লোক 12 দিনে করে পুরো কাজটা, একবার সম্পূর্ণ কাজ, একবার সম্পূর্ণ কাজ। এখন আমি যদি 8জন লোক আমি বের করতে চাই একদিনে ওরা কতটুকু করে, একদিনে করে, একদিনে করে, একদিনে করে ওরা হচ্ছে 12 দিনে করে পুরা কাজ, তাহলে একদিনে করবে 12/1 কাজ, কমে যাবে কাজ করার পরিমাণ। 8জন লোকের জায়গায় যদি আমি একজন লোকের কথা চিন্তা করি, একজন লোক একদিনে কতটুকু করবে? কারণ 8জন মিলে যা করছে, একজন মিলে তো তার চেয়ে আরো কম করবে, তার মানে এটা আসবে 1/12 × 8, এত কাজ। এটা হচ্ছে একজন লোক একদিনে করে। এখন আমি যখন 2জন লোক কমায় দিব, আমি তখন লোক রাখতেছি কয়জন? 6জন। তাইলে আমার সেই 6জন লোক একদিনে কতটুকু করতে পারবে? 6জন লোক একদিনে করতে পারবে। এখন একজন যা করতে পারবে একদিনে, 6জন তো তার চেয়ে বেশি করতে পারবে। সো তাহলে এই যে এক উপরে যাবে হচ্ছে 6, মানে বেশি করতে পারলে গুণ, কম করতে পারলে ভাগ, নিচে আসবে 12 × 8 কাজ। তাহলে কাজটার কত অংশ কমপ্লিট করতে পারবে খেয়াল করে দেখেন তো। কাজটার আমি যদি পার্সেন্টেজ মানে ভগ্নাংশ আকারে চিন্তা করি, 6×2 = 12, তাহলে 1, 8×2 = 16, এত কাজ। 16/1 কাজ কিন্তু সে করতে পারবে, 16/1 কাজ। তাহলে আমার সেই 6জন লোক, আপনি যদি চিন্তা করেন 6জন লোক তারা 16/1 অংশ কাজ করতে পারে একদিনে, তাহলে ওনাদের হচ্ছে পুরো কাজটা করতে, পুরো কাজ করতে ওনাদের কতদিন সময় লাগবে? পুরো কাজ করতে ওনাদের আরো সময় লাগবে আরো বেশি, কারণ 16/1 অংশ করতে লাগে একদিন, তাহলে এক কাজ করতে লাগবে 16 দিন। অর্থাৎ সম্পূর্ণ কাজটা 6জন মিলে যদি সম্পন্ন করতে চায়, তাহলে সেক্ষেত্রে তাদের দিন লাগবে কত? তাদের দিন লাগবে হচ্ছে প্রায় 16 দিন।
নর্মালি যেটা তারা 12 দিনে করতে পারতো 8 জনে, এখন যখন 6 জন করবে টাইম লাগবে 16 দিন, 4 দিন একটু বেশি লাগছে। 4 দিন কি লাগছে? বেশি লাগছে। এখন এই যে বেশি লাগছে, এটা শতকরা কতটুকু বেশি? শতকরা কতটুকু বেশি? তাহলে শতকরা বেশি যদি আমরা চিন্তা করতে চাই, আমরা কি পড়ছিলাম? পার্থক্য কিভাবে বের করে? প্রথমে উপরে থাকবে পার্থক্য। পার্থক্য মানে কে? 16 দিনে করতে পারে, আগে করতে পারতো 12 দিনে, এটা হচ্ছে পার্থক্য। আর আদি মানে আগে কত দিনে করতে পারতো? আগে 12 দিনে করতে পারতো, সেটা হচ্ছে নিচে আসবে ইন্টু 100%। ক্লাসের একদম শুরুতে দেখছিলাম যে আমাকে যদি কখন জিজ্ঞেস করে শতকরা কত হ্রাস পাইছে, শতকরা কত বৃদ্ধি পাইছে, শতকরা বেশি কত কম কত, মানে এই পার্থক্যটা বের করতে হবে সবসময় আদির সাপেক্ষে। আগে 12 দিনে করতে পারতো, তাই 12 দিনে এখন 4 দিন বেশি লাগে। তাহলে একদিনে কত বেশি লাগে? 100 দিনে কত বেশি লাগে? তাই 16 মাইনাস 12, এটা হচ্ছে 4, নিচে আসবে 12 ইন্টু 100%। তাহলে 4 দিয়ে কাটলে এখানে আসবে 3, আর 3 দিয়ে 100 কে ভাগ করলে আসবে 33 সমস্ত 3/1%। 33 সমস্ত 3/1 কাটাকাটি করলে এই পার্সেন্টেজটা পার্সেন্টেজের জায়গায় রয়ে যাবে, কারণ 4 দিয়ে কাটলে 3, আর 3 দিয়ে 100 কে ভাগ করলে 33 সমস্ত 3/1। তাহলে এত পার্সেন্টেজ সময় বা এত পার্সেন্টেজ দিন বেশি লাগলো। আগে 12 দিন লাগতো, এখন 12 দিনের 33 সমস্ত 3/1% টাইম, অর্থাৎ 4 দিন আরো বেশি লাগবে। এইভাবে করে আমাদের সবসময় বের করতে হবে। এটা খুব ট্রিকি ব্যাপার, এটা কিন্তু একটু মাথায় রাখবো যখন আমরা পার্থক্য বের করব বা হ্রাস বৃদ্ধি বের করব, বেশি কম বের করব। পার্থক্য ডিভাইডেড বাই আদি ইন্টু 100%, এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, এবার এই প্রবলেমটা একটু খেয়াল করি। এই প্রবলেমটাতে আমাদেরকে কি বলা হয়েছে দেখেন, একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? আচ্ছা, একটু কথাটা আমরা একটু খেয়াল করি, আমাদের প্রশ্নটা কি বলা হয়েছে সেটা আমি একটু আরেকবার বোঝার চেষ্টা করি। যে একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাশ করেছে। এখন 30% পরীক্ষার্থী পাশ করেছে মানে কি? যারা পাশ করতে পারেনি, যারা পাশ করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। তার মানে পাশ করতে পারে নাই টোটাল কতজন? 12 প্লাস 30 মিলে 42 জন। 12 প্লাস 30 জন মিলে 42 জন। এখন এই 42 জন আসলে পাশ করতে পারে নাই। এখন আমার আসলে যেটা জানতে হবে, দেখেন আমাদের আসলে মোট পাশ করতে পারেনি এমন পরীক্ষার্থী কতজন? এমন পরীক্ষার্থী হচ্ছে 12 প্লাস 30 মিলে 42 জন। এখন কোর্সে অংশগ্রহণ করে আমাদের হচ্ছে পাশ করতে পারে নাই 12 জন, আর কোর্সে অংশগ্রহণ করেই নাই 30 জন, টোটাল 42 জন। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে টোটাল আমাদের যে স্ট্যাটিস্টিক্সটা, একটা কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাশ করেছে, তার মানে বাকি 70% কি করছে? ফেল করছে। তার মানে আমি যদি পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা চিন্তা করি, যে আমার পরীক্ষার্থী পরীক্ষার্থী যদি এক্স জন হয়, পরীক্ষার্থী যদি এক্স জন হয়, তাহলে আপনি চিন্তা করেন সেই পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের আমাদের যদি আমি চিন্তা করি, সেই পরীক্ষার্থীদের কত পার্সেন্ট পাস করছে? 30% পাস করছে। তাহলে পাস করে নাই কতজন? পাস করে নাই কতজন? 70 জন, তাই তো? তাহলে পাস করেনি কত পার্সেন্ট? 70%। এক্স এর 70%, মানে 70x/100 এতজন। এখন আমাদের প্রশ্ন মতে পাস করে নাই এরকম মানুষের সংখ্যা কতজন? 42 জন। তার মানে এক্স এর মান আসলে কত? এক্স এর মান হচ্ছে 42 ইন্টু 100/70 বা 60। আপনি কাটাকাটি করেন, দেখবেন 0 0 কাটা, 7 6 7 42, 6 10 60। মানে আমার 60 জন ছিল টোটাল পরীক্ষার্থী, এই টোটাল পরীক্ষার্থীর 30% পাস করছে, মানে 18 জন পাস করছে।
আর বাকি যে 42 জন আছে তারা সবাই ফেল করছে। সেই 42 জনের মধ্যে 12 জন আমাদের কোর্সে ছিল আর 30 জন কোর্সেই ছিল না। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আমাদের আনসার। তাহলে এখানে 60 জন পরীক্ষার্থী আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ওকে, তবে এখন এই প্রবলেমটা একটু খেয়াল করি। তো এই প্রবলেমটাতে দেখেন প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। প্রশ্নটাতে বলা হচ্ছে ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা 35 টাকা বেশি হলে কয়ের বেতন অপেক্ষা শতকরা কত টাকা কম। এখন অনেকের কাছে মনে হয় যে কি কয়ের বেতন যেহেতু ক্ষয়ের চেয়ে 35% বেশি, তাহলে ক্ষয়ের বেতন কয়ের চেয়ে 35% কম। ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ যখন আমি পার্সেন্টেজটা হিসাব করব, আমি যার সাপেক্ষে তার পার্সেন্টেজ হিসাব করি। অর্থাৎ এখানে ব্যাপারটা এরকম, এখানে কয়ের বেতন হচ্ছে ক্ষয়ের বেতন প্লাস সেটার পার্সেন্টেজ, মানে ক্ষয়ের 35% বেশি। তাহলে এখানে এখানে কিন্তু পার্থক্যটা হিসাব করেছে ক্ষয়ের রেসপেক্টে বা ক্ষয়ের সাপেক্ষে। অর্থাৎ আমি যদি কয়ের বেতনটা, আমার কাছে কিন্তু এইটা, আমার কাছে কিন্তু জানতে চাইছে উল্টাটা। আমার কাছে জানতে চাইছে এরকম ব্যাপারটা যে কয়ের বেতনের চেয়ে হয়তোবা একটা সার্টেন পার্সেন্টেজ কম। ধরা যাক সেটা আমরা লেটসে আমি ধরে নিচ্ছি, এটা ধরেন Z% কম। এই প্রশ্ন করা হয়েছে জেড এর ভ্যালুটা কত, এইটা হচ্ছে আমাদের প্রশ্নটা বুঝতে হবে। ওকে, সো এখন যদি আমরা এভাবে চিন্তা করি যে ধরা যাক ব্যাপারটা কিভাবে চিন্তা করেন যে কয়ের বেতনটা হচ্ছে হচ্ছে X টাকা আর হচ্ছে Y টাকা। বা বিষয়টাকে আপনি আরো ইজিলি যদি চিন্তা করতে চান, আমরা একদম সিম্পলি চিন্তা করে ফেলতে পারি। এখানে X আর Y না ধরে আমরা ধরে ফেলতে পারি ব্যাপারটাকে এরকম যে ক্ষয়ের বেতন যদি 100 টাকা হয়, কয়ের বেতন কত টাকা হবে। যে ধরি ক্ষয়ের বেতন 100 টাকা। ওকে, তাহলে কয়ের বেতন কত হবে? কয়ের বেতন হবে ওই 100 টাকা প্লাস ওই 100 এর 35% বেশি। 100 এর 35% মানে 35, মানে 135 টাকা। 135 টাকা। তাহলে পার্থক্যটা কত? পার্থক্যটা কত? পার্থক্যটা কার রেসপেক্টে কত? কয়ের রেসপেক্টে কত? কয়ের রেসপেক্টে বলতে আমরা বুঝাচ্ছি কি, অর্থাৎ আমি যদি চিন্তা করি যে এখানে পার্থক্যটা 35 টাকা, ঠিক আছে, কিন্তু 35 টাকা কম কার সাপেক্ষে আমি যদি চিন্তা করি কয়ের সাপেক্ষে, তাহলে সেভাবে কিভাবে করবো? মানে কয়ের বেতন কয়ের বেতন কয়ের বেতন কয়ের বেতন যদি আমরা বলি হচ্ছে কয়ের বেতন 135 টাকা হলে পার্থক্যটা হচ্ছে 35 টাকা। যেহেতু 100 আর 35 এর মধ্যে পার্থক্যটা কত? 35। তাহলে কয়ের বেতন 1 টাকা হলে পার্থক্যটা কত? আর কয়ের বেতন 100 টাকা হলে পার্থক্যটা কত? কারণ কয়ের রেসপেক্টে আমাদের হিসাব করতে হবে। এই কারণে এটা 35 ইন্টু 100 ডিভাইডেড বাই 135, এত টাকা। অর্থাৎ আপনি যদি কাটাকাটি করেন তাহলে দেখবেন প্রায়, আমরা যদি হিসাব করি, এটা আসে অ্যারাউন্ড 25.93 এত টাকা প্রায়। অর্থাৎ আপনি যদি চান লিখতে, আপনি লিখতে পারবেন কয়ের যে বেতন, সেই বেতনের 25.93% কম হচ্ছে ক্ষয়ের বেতন। এইভাবে করে আমরা প্রবলেমটা খুব ইজিলি বুঝে যেতে পারি। এটা একটু ট্রিকি প্রবলেম। এই প্রবলেমটা আমরা এইখান থেকে করতে পারছি, এই জন্য এটা আমরা চাইলে এই যে লাস্টে যেটা করছি এটা কিন্তু আমরা সরাসরি যে সূত্রটা ছিল সেটা দিয়েও করতে পারতাম। সেই সূত্র অনুযায়ী মনে আছে, এই যে উপরে থাকে হচ্ছে পরিবর্তন, নিচে থাকে আদি আর ইন্টু 100। এই যে আদিটা এখন কার রেসপেক্টে? কয়ের রেসপেক্টে, এই জন্য কয়ের জন্য 135 দিয়ে হিসাবটা আসছে। আর ওইখানে প্রথম যে লাইনে সেখানে ক্ষয়ের রেসপেক্টে করা হয়েছিল, সেজন্য এটা 35% আসছে। অর্থাৎ কয়ের বেতন ক্ষয়ের চেয়ে 35% বেশি হওয়ার মানে হচ্ছে ক্ষয়ের বেতন কয়ের চেয়ে 25.93% কম। এই হচ্ছে আর কি ওভারঅল
মূল ব্যাপারটা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো মোটামুটি এইভাবে করে আমরা কিন্তু শতকরার যে বেসিক প্রবলেম গুলো সেগুলো আশা করি মোটামুটি সবাই কম বেশি বুঝতে পারলাম, কিভাবে শতকরাকে ভগ্নাংশে পরিণত করা যায় এবং শতকরা পরিবর্তন কিভাবে আদিটার সাপেক্ষে করতে হয়, এবং আদি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু পার্সেন্টেজও চেঞ্জ হয়ে যায়। এটাই মেইন ব্যাপার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।